শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো। এয়ার অ্যাম্বুলেন্স আশা সাপেক্ষে যেতে পারেন রোববার। দেশে এসেছেন পুত্রবধূ জুবাইদা। অতিরিক্ত আশ্রয় প্রার্থনা। পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তি বাতিল করছে যুক্তরাজ্যের অন্তত 9টি বিশ্ববিদ্যালয়। অবশেষে আন্দোলন স্থগিত করলেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা। রোববার থেকে হবে বার্ষিক পরীক্ষা। পুতিনের হুমকি, ইউক্রেন না ছাড়লে যে কোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বিমানের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। তাকে বহনের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স 5 ডিসেম্বর নির্ধারিত সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রোববার লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী। এদিকে খালেদা জিয়াকে নিয়ে যেতে দেশে এসেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকাল 9:45টায় ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার শাশুড়িকে দেখতে যান। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার পর ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে। যুক্তরাজ্যের অন্তত 9টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে, সেজন্য তাদের উপর চাপ বাড়ছে। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আশ্রয় প্রার্থনার আবেদন ব্যাপকভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশটির সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করেন, ভিসা ব্যবস্থাকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পেছন দরজা হিসেবে ব্যবহার করা যাবে না। যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে এই পরিবর্তন এনেছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উইলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস, বিপিপি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণ গণনায় আজ 5 ডিসেম্বর। পাকিস্তান বিমান বাহিনীর প্রায় সব জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে সর্বাত্মক লড়াইয়ের তৃতীয় দিনেই বাংলার আকাশ শত্রুমুক্ত হয়। সারাদিন ব্যাপী ভারতীয় জঙ্গি বিমানগুলো অবাধে উড়ে পাক সামরিক ঘাঁটিগুলোতে প্রচণ্ড আক্রমণ চালায়, অকেজো করে দেয় বিমানবন্দরগুলো। ভারতের বিমান বাহিনীর হিসাব মতে 12 ঘন্টায় তেজগাঁও ও কুর্মিটোলায় 50 টনের মতো বোমা ফেলা হয়। পাক বাহিনীর 90টি গাড়ির কনভয়ের উপর ভারতীয় জঙ্গি বিমানগুলো আক্রমণ চালিয়ে কনভয়টি ধ্বংস করে দেয়। অবরুদ্ধ আখাউড়ার পাক সেনারা মুক্তিবাহিনী ও ভারতের 57 মাউন্টেন ডিভিশনের ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে অবশেষে আত্মসমর্পণ করে। ফলে আখাউড়া সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। 160 জন পাক সেনা মিত্রবাহিনীর হাতে নিহত হয়। মাঝরাতে ভারতীয় 4র্থ ডিভিশন আঘাত হানে ঝিনাইদহের উত্তর পশ্চিমে এবং 9ম ডিভিশন ঝিনাইদহের পশ্চিমে।
দুই প্রচণ্ড আঘাতে পাক বাহিনীর ছত্রভঙ্গ হয়ে গেলে দুদিক থেকে মিত্রবাহিনীর দুটি কলাম যশোর ঢাকা হাইওয়ের উপরে অবস্থান নেয়। এদিন কপিলমুনিতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 100 জন রাজাকার নিহত হয়। উইং কমান্ডার এম কে বাশারের নেতৃত্বে 6 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা এদিন ধরলা নদী অতিক্রম করে কুড়িগ্রাম দখল করে নেয়। পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে লালমনিরহাটে চলে যায়। পাকিস্তান নৌবাহিনী চট্টগ্রাম সমুদ্র বন্দরে অবস্থানরত ভিন রাষ্ট্রের জাহাজগুলোকে বন্দর ত্যাগের পরামর্শ দেয়, তাদের নিরাপত্তা দানে অপারগতা প্রকাশ করে। এর ফলে বিশ্বের সব দেশ বুঝতে পারে বাংলাদেশের বন্দরগুলো দখল করে রাখার ক্ষমতা পাকিস্তানি হানাদার বাহিনীর আর নেই। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 5 ডিসেম্বর শুক্রবার সকালে রংপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন। এর আগে তৌহিদ এক মত বিনিময় সভায় অংশ নেন। তৌহিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনায় চট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায়। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি যে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, দেখুক তারা পরীক্ষা নিরীক্ষা করে। আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। অপহৃত জেলেদের ফেরাতে সরকারের পরিকল্পনা কি এবং আরাকান আর্মির সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক আলোচনায় যাবে কিনা জানতে চাইলে তৌহিদ গণমাধ্যম কর্মীদের বলেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, এই জন্য যে তারা নন স্টেট। আমরা দ্বিপাক্ষিক আলোচনায় যাব না। মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি, তাদের সঙ্গে করতে পারি না। এগারোতম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার রাত 12টার দিকে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর দুটি মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষকরা। পরে 11তম গ্রেডে বেতনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। কিন্তু আশ্বাস পূরণ না হয় গত 8 নভেম্বর শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নইলে রাশিয়া বল প্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলেও সতর্ক করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতার সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন পুতিন। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, হয় আমরা বল প্রয়োগ করে এসব অঞ্চল মুক্ত করব, নয়তো ইউক্রেনীয় সেনারা এসব এলাকা ছাড়বে। বর্তমানে দনবাসের প্রায় 85% এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঞ্চলটি ছাড়ার বিষয়ে সরাসরি নাকচ করে দিয়েছেন। পুতিনের এই মন্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কোতে মঙ্গলবারের বৈঠকের পর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তার প্রতিনিধিদের বিশ্বাস যে রাশিয়ার নেতা যুদ্ধ শেষ করতে চান। মস্কো সফরকারী ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডায় ইউক্রেনীয় দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। গৌরীপ্রসন্ন মজুমদার 1925 সালের 5 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু ছিল তার ডাকনাম। তার পিতা গিরিজা প্রসন্ন মজুমদার ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক। তিনি বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ উষ্ণ রেখেছিলেন, তিনি তাদের একজন। কিংবদন্তি তুল্য এই গীতিকবিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসাবে ঘোষণা করা হয়েছে। 70-এর দশকের পর দেশটির সামরিক কমান্ডে এটি হল সবচেয়ে বড় ও ব্যাপক পরিবর্তন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শক্রমে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগে অনুমোদন দেন। পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে 5 বছরের জন্য সেনাপ্রধানের সঙ্গে সমান্তরালভাবে সিডিএফ হিসাবে নিয়োগে অনুমোদন দিয়েছেন। এই বিবৃতি বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটালো। এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শাহবাজি প্রেসিডেন্টকে এই নতুন দ্বৈত দায়িত্বপ্রাপ্ত পদে ফিল্ড মার্শাল মুনিরকে নিয়োগের পরামর্শ দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 ডিসেম্বর গণপ্রজাতান্ত্রিক কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তার দাবি, এটি পূর্ব কঙ্গোর দীর্ঘস্থায়ী সংঘাত অবসানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং একই সঙ্গে অঞ্চলটির মূল্যবান খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র ও মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার আরও সম্প্রসারিত করবে। ওয়াশিংটনে স্বাগত জানানো হয় কঙ্গোর প্রেসিডেন্ট ফেলেস্কি তিশিসেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে। ট্রাম্প বলেন, এই চুক্তি তার আন্তর্জাতিক দর কষাকষির সক্ষমতার প্রমাণ এবং তিনি আবারও ইঙ্গিত দেন যে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন ও কাতারের নেতৃত্বে চলা মাসব্যাপী শান্তি প্রচেষ্টার ফল এই চুক্তি। চুক্তির আরেকটি বড় দিক হল অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। এর ফলে যুক্তরাষ্ট্র কঙ্গো ও রুয়ান্ডার বিরল খনিজ সম্পদে নতুন করে প্রবেশাধিকার পাবে, যা যুদ্ধবিমান, মোবাইল ফোন সহ বহু উচ্চ প্রযুক্তি শিল্পে অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্র চীনের ওপর নির্ভরতা কমাতে এই খনিজের বিকল্প উৎস খুঁজছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। স্বাভাবিকভাবে শীতের মৌসুমে বাজারে সবজির দাম তুলনামূলকভাবে কম থাকে, তবে এবার শীতেও যেন সবজির বাজারে উত্তাপ ছড়াচ্ছে। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন বাড়তে যাচ্ছে। মূলা আর পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম প্রতি কেজি 60 থেকে 80 টাকার ঘরে রয়েছে। এমনকি কিছু কিছু সবজি 100 টাকাতেও বিক্রি হচ্ছে। 5 ডিসেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। এদিকে আমদানি হচ্ছে না বলে নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে পেঁয়াজের দামও বাড়িয়েছেন তারা। শেষ 2-3 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা দামে। অন্যদিকে সরকারের অনুমতি ছাড়াই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 9 টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। একইভাবে 5 লিটারের বোতলের দাম 43 টাকা এবং 2 লিটারের বোতলের দাম বাড়িয়েছেন 18 টাকা। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকার মধ্যে। বিশ্বকাপের মূল বাছাই পর্ব শেষ আগেই 48 দলের 42টি চূড়ান্ত হয়ে গেছে। মূল আসর মাঠে গড়াতে আর 6 মাসের মতো বাকি। কিন্তু লিওনেল মেসি এখনও যেন সিদ্ধান্ত পাকা করতে পারেননি বিশ্বকাপ খেলার প্রশ্নে। ইএসপিএনকে বৃহস্পতিবারে দেওয়া সাক্ষাৎকারে আগের মতোই এই বিষয়ে অনিশ্চয়তা রেখে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। জানালেন, বিশ্বকাপে খেলার খুব ইচ্ছা আছে তার, তবে শেষ পর্যন্ত না খেলার সম্ভাবনাও আছে। আগে অনেকবার তিনি বলেছেন, শরীর পুরোপুরি সাড়া দিলেই কেবল বিশ্বকাপে খেলবেন। ইএসপিএনের সঙ্গে আলাপকালে আবার যেন তার কণ্ঠে শোনা গেল সেই একই সুর। তিনি বলেন, আশা করি আমি সেখানে থাকব। আগেও যেমনটা বলেছি, সেখানে থাকতে পারলে দারুণ লাগবে। তবে খুব খারাপ কিছু হলে আমি সেখান থেকেই সরাসরি খেলা দেখব। তবে এটা বিশেষ কিছু হবে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।